তোমাদের জন্যে আবার একটা নতুন মজার ভূতের গল্প নিয়ে এসেছি। গল্পের নাম চন্দনপুরের তেলেভাজার দোকান। লেখক সৌরভ মণ্ডল। গল্পটি কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না। চলো এইবার গল্পে ফিরে আসি। চন্দনপুরের তেলেভাজার দোকান। কিছু ভয়, প্রেম, মৃত্যু আর সময়ের ওপারে এক গ্রামীণ অভিশাপের কাহিনী। আগমন। ট্রেনের জানালার বাইরে ঝাপটা বৃষ্টি। স্টেশনের নাম চন্দনপুর। ছোট্ট এক প্ল্যাটফর্ম, চারপাশে ধানক্ষেত, কুয়াশা, আর এক ধরনের অদ্ভুত গন্ধ, পুরনো ধোঁয়া আর কাঁচা মাটির মিশ্রণ। রেল স্টেশনে দিনের শেষ ট্রেনটা থামে সন্ধ্যা নামার ঠিক আগে। প্ল্যাটফর্মে তখনও কয়েকটা লণ্ঠন জ্বলছে, আর দূরে ধানক্ষেতের মধ্যে কুয়াশা নামছে নরম করে। অরিন্দম ট্রেন থেকে নামল, ব্যাগটা কাঁধে ঝুলিয়ে। ও কলকাতার এক সাংবাদিক, শহুরে কোলাহল, নোটবুক আর মাইক্রোফোনে অভ্যস্ত। কিন্তু আজ তার কাজ আলাদা। এক পুরনো গুজব খুঁজতে এসেছে সে। শোনা যায়, চন্দনপুরে এক তেলেভাজার দোকানে প্রতি মাসের শেষ রাতে টিভি নিজের থেকে চালু হয়, আর ভেতর থেকে কেউ খবর পড়ে। খবরটা সেই রাতের নয়, আগামী রাতের। স্টেশনের পাশে এক চায়ের দোকান ছিল আগে, এখন সেটা বন্ধ। তার জায়গায় বসেছে ছোট এক তেলেভাজার দোকান। বোর্ডে লেখা, বাবলুর ইলেকট্রনিক্স, সব কিছু মেরামত হয়। দোকানটার ভেতর আলো কম, বাইরে নিয়নের আলো টিমটিম করছে। অরিন্দম দোকানে ঢুকতেই একটা ঝাঁঝালো গন্ধ পেল, পুরনো তার, তেল আর ধাতুর গন্ধ। দোকানের কোণে বসে আছে মোটা গড়নের এক লোক, চিবুচ্ছে পানের খিলি। আপনি বাবলু? লোকটা তাকালো, হাসলো হালকা, দাঁতের ফাঁকে লাল রং। হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনি না। আমি অরিন্দম, সাংবাদিক। আপনার দোকানের ব্যাপারে একটু জানতে চেয়েছিলাম। বাবলু হেসে উঠল। ওসব আবার কে বলল আপনাকে? গ্রামের ছেলেরা না, অনেকেই বলেছে। টিভি নাকি নিজের থেকে চালু হয়, খবর পড়ে। বাবলু হঠাৎ চুপ, তার চোখে অদ্ভুত ভয়। ওসব নিয়ে মজা করবেন না, বাবু। অনেকেই মজা করতে গিয়ে খারাপ দেখেছে। অরিন্দম নোটবুক খুলল। খারাপ মানে? বাবলু ধীরে বলল, যেদিন দোকানের পুরনো টিভিগুলো নিজে থেকে জ্বলে ওঠে, সেদিন চন্দনপুরে কেউ না কেউ মারা যায়। বাইরে বৃষ্টি নামছে, দোকানের টিনের চালায় টাপুর টুপুর আওয়াজ। হঠাৎ দরজার দিকে এক ছায়া। অরিন্দম ঘুরে দেখল, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ভেজা চুল কাঁধে লেগে আছে, চোখে এক অচেনা গভীরতা। বাবলু কাকু, মা বলেছে ওই টিভিটা কালকে ফেরত দিতে। বাবলু হঠাৎ অস্থির হয়ে উঠল। রিমা, এখন নয়। বৃষ্টি দেখছো না? অরিন্দমের চোখ থেমে গেল মেয়েটার ওপর। রিমা এক ঝলক তাকিয়ে হাসল, কিন্তু সেই হাসিতে যেন কিছু লুকানো আছে। আপনি এখানে নতুন? হ্যাঁ, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা? রিমা হালকা মাথা নেড়ে বলল, ওখানকার মানুষ বিশ্বাস করে না এসব। তুমি করো? রিমা একটু থেমে বলল, বিশ্বাস না করলে ভয় করে না, কিন্তু বিপদও চেনে না। বলে সে বেরিয়ে গেল বৃষ্টির মধ্যে। তার চুল থেকে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ল, আর দোকানের এক টিভি নিজে থেকেই জ্বলে উঠল। স্ক্রিনে তড়িৎ ঝলকানি, তারপর এক কণ্ঠ। আজকের প্রধান খবর, চন্দনপুরে প্রবল বৃষ্টিতে এক সাংবাদিক নিখোঁজ। অরিন্দম চমকে উঠল। স্ক্রিনে নিজের ছবিটা, তারই মুখ, তারই পোশাক, রেল স্টেশনে নামার দৃশ্য। বাবলু পেছনে থেকে ফিসফিস করে বলল, আমি বলেছিলাম না, বাবু, খারাপ জিনিসে হাত দেবেন না। বজ্রপাতের আলোয় দোকানটা এক মুহূর্তের জন্য ঝলসে উঠল। অরিন্দম স্ক্রিনে তাকিয়ে দেখল, পর্দার ওপারে রিমা দাঁড়িয়ে আছে, সাদা আলোয় ঢাকা, ঠোঁটে একই রহস্যময়ী হাসি। সেই রাতে গ্রামের কোনো মানুষ ঘুমাতে পারেনি। দূরে টিনের চালায় বৃষ্টির শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল একটাই আওয়াজ। অরিন্দম ভ্রু কুঁচকে হাঁটতে লাগলো, বৃষ্টির ছিটে মুখে লাগছে। সে জানত না, এই কথাটাই হবে তার জীবনের প্রথম সতর্কবার্তা। তেলেভাজার দোকান। চন্দনপুর বাজার এখন প্রায় মৃত। ৫-৬টা দোকান, আধখোলা শাটার, কিছু গরিব ক্রেতা। মাঝখানে একটা পুরনো টিনের ছাউনি দেওয়া দোকান, সাইনবোর্ডে লেখা মলিন অক্ষরে, বাবলুর তেলেভাজার দোকান। খবর, ব্যাটারি, রেডিও, টিভি সারাই। অরিন্দম কৌতূহলী হয়ে ঢুকল। দেখল, ভেতরে সারি সারি পুরনো টিভি, রেডিও, আর এক কোণে ঝুলছে একটা ছবি। দাড়িওয়ালা এক ভদ্রলোক, নিচে লেখা, নির্মল চট্টোপাধ্যায়, 1960-2007। বাবলু, দোকানের মালিক, ঝিমিয়ে বসেছিল। অরিন্দম বলল, এই দোকানটা অনেক পুরনো মনে হচ্ছে।
বাবলু হালকা হাসল। আমার নয় বাবু, এটা নির্মলদার দোকান ছিল। উনি টিভির খবর দিতেন একসময়, এখনো দেন। অরিন্দম অবাক হয়ে তাকালো। এখনো দেন? উনি তো মারা গেছেন, তাই না? বাবলুর চোখে ভয়। হ্যাঁ বাবু, কিন্তু খবর দেওয়া বন্ধ করেননি। রাত 12টায় টিভি নিজের মতো চালু হয়, আর খবর আসে পুরনো। না, আগাম প্রথম রাত। বিকেল গড়িয়ে সন্ধে। চন্দনপুরের আকাশটা ধূসর হয়ে এসেছে। মেঘের ফাঁক দিয়ে হালকা বজ্রপাতের ঝলকানি, যেন কেউ কোথাও দূরে ক্যামেরা ফ্ল্যাশ করছে। অরিন্দমের মনে অদ্ভুত একটা অস্বস্তি জমছে। বাবলুর দোকান থেকে বেরিয়ে সে পৌঁছালো অতিথিশালায়। একতলা পুরনো কাঠের বাড়ি, জানলার গড়াদে মরচে, দরজার সামনে একটা তেলের প্রদীপ কাঁপছে বাতাসে। ভেতরে প্রবেশ করতেই এক বুড়ো লোকের কণ্ঠস্বর ভেসে এল। বাবু, ঘর পেয়ে গেছেন? অরিন্দম মাথা নেড়ে বলল, হ্যাঁ, এক রাতের জন্য ঘর লাগবে। কাল সকালেই কাজ সেরে ফিরব। বুড়োটি খেয়াল করল তার গলায় রেকর্ডার ঝুলছে, কাগজের নোটবুক বেরিয়ে আছে ব্যাগ থেকে। লেখাপড়া করেন নাকি সাংবাদিক বাবু? হ্যাঁ, একটু রিপোর্টের কাজ। তাহলে রাত জেগে কাজ করবেন বুঝি? সম্ভবত। বুড়ো হেসে বলল, জেগে থাকবেন ঠিকই, কিন্তু জানলার পাশে বসবেন না। ওদিকের আলো চোখে না পড়লেই ভালো। অরিন্দম কাঁধ ছাকালো। এরা সবাই এত কুসংস্কারাচ্ছন্ন কেন? মনে মনে বলল। রাতের খাবার খেয়ে সে নিজের ঘরে ঢুকল। একটা ছোট ঘর, ভেতরে কাঠের টেবিল, খাট, আর একটা জানলা, যেটা বাজারের দিকে মুখ করা। বৃষ্টির সাথে মেঘ। রাত 11:57। বাইরে তখন ভারী বৃষ্টি। আকাশে বাজ, দূরে কুকুরের ডাক, মাঝে মধ্যে হাওয়ার ঝাপটা। অরিন্দম ল্যাপটপ খুলে রিপোর্ট টাইপ করছিল। হঠাৎ এক ঝলক আলো জানলার বাইরে। সে জানলার দিকে তাকালো। দূরের দিক থেকে তেলেভাজার দোকানের মৃদু আলো জ্বলছে, টিমটিম, কিন্তু স্পষ্ট। বাবলু তো বলেছিল দোকানটা 7টার পর বন্ধ হয়। তাহলে এখন কে আছে সেখানে? অরিন্দম কৌতূহলে পেয়ে গেল। রেইনকোট গায়ে চাপিয়ে, ছাতা হাতে বেরিয়ে পড়ল। বিদ্যুতের ঝলকের সাথে মেঘ তেলেভাজার দোকানের সামনে। বৃষ্টি আরও জোরে নামছে। পুরনো টিনের ছাউনি থেকে জল ঝরছে ঝমঝম করে। দোকানের ভেতরে দেখা যাচ্ছে এক পুরনো কালার টিভি, নিজেই চালু হয়ে আছে। স্ক্রিনে ঝিরিঝিরি দাগ, তারপর হঠাৎ একটা ছবি ভেসে উঠল। একজন সংবাদ পাঠিকা, তার মুখে হালকা হাসি, চোখে গভীর শূন্যতা। আজকের খবর, চন্দনপুরে আজ রাতেই হবে এক অপ্রত্যাশিত আগমন। অরিন্দমের বুক কেঁপে উঠল। সে আরও কাছে গেল, দেখল টিভির স্ক্রিনে নিজের প্রতিচ্ছবি। তারপর স্ক্রিন কাঁপতে লাগলো, আর সংবাদ পাঠিকার মুখ বদলে গেল, ধীরে ধীরে রক্তমাখা এক নারীর মুখে পরিণত হলো। এক মুহূর্তে আলো নিভে গেল। তেলেভাজার দোকান কালো অন্ধকারে ডুবে গেল। শুধু এক ক্ষীণ শব্দ ভেসে এল, তুমি এসেছ, অরিন্দম। সে দৌড়ে ফিরে এল অতিথিশালায়। ভিজে শরীরে দরজা বন্ধ করে বসল এক কোণে। দরজার বাইরে বৃষ্টির শব্দ, ভেতরে নিস্তব্ধতা। ঠিক তখনই জানলার কাছে হালকা ঠকঠক আওয়াজ। সে ঘুরে তাকালো। জানলার ওপারে এক মেয়ের ছায়া দাঁড়িয়ে, চুল এলোমেলো, চোখে হালকা দীপ্তি। ভয় পেও না, আমি রিমা। রিমার গল্প। রিমার মুখে আলো পড়ে কাচের ভেতর দিয়ে। বাইরে এখনো বৃষ্টি পড়ছে টুকটাক, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে তার মুখটা স্পষ্ট দেখা যায়। চোখ দুটো গভীর, কিন্তু ভেতরে কোথাও এক অদ্ভুত দুঃখের ছায়া। অরিন্দম কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি কে? রিমা হালকা হাসল। ভয় পেও না, আমি এখানে তোমার জন্য আসিনি। আমি এসেছি নিজেকে মুক্ত করতে। অরিন্দম চুপ। রিমা জানলার বাইরে থেকেই কথা বলছে, যেন হাওয়ার সঙ্গে ভেসে আসছে তার কণ্ঠ। তুমি আজ তেলেভাজার দোকানে গিয়েছিলে, তাই না? হ্যাঁ, অরিন্দম বলল। তুমি জানো, ওখানে যা দেখেছ, সেটা আমার গল্পের শুরু। রিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি রিমা চট্টোপাধ্যায়, নির্মল চট্টোপাধ্যায়ের মেয়ে। অরিন্দমের মুখ থমকে গেল। নির্মল চট্টোপাধ্যায়, যে লোকের ছবি ঝুলছিল দোকানের দেওয়ালে। তোমার বাবা তো মারা গেছেন? রিমা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু উনি পুরোপুরি মরে যাননি। ম্যান্টেলপিস ঘড়ি রিমার স্মৃতি। 15 বছর আগের কথা। চন্দনপুর তখনও ছিল ব্যস্ত এক গ্রাম। তেলেভাজার দোকান ছিল গ্রামের প্রাণ। নির্মল চট্টোপাধ্যায় ছিলেন প্রযুক্তিতে আগ্রহী মানুষ। রেডিও, টিভি, এমনকি নতুন নতুন যন্ত্রপাতি নিয়ে সারাদিন কাটাতেন। এক রাতে
হঠাৎ পুরো গ্রাম জুড়ে বিদ্যুৎ চলে গেল। তবে নির্মলের দোকানের টিভি নিজে থেকেই চালু হলো। স্ক্রিনে দেখা গেল এক সংবাদ, চন্দনপুরে বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু। সেই মৃত্যুর খবরের নিচে ভেসে উঠল নাম, নির্মল চট্টোপাধ্যায়। গ্রামবাসী ছুটে গেল দোকানের দিকে। দেখল নির্মল মাটিতে পড়ে আছেন, মুখে এক অদ্ভুত শান্তি। আর তার টিভির স্ক্রিনে তখনও খবর চলছে, যেন সময় থেমে গেছে সেই মুহূর্তে। রিমা তখন মাত্র 10 বছরের মেয়ে, বাবার মৃত্যু মানতে পারেনি। রাতের পর রাত টেলিভিশনের সামনে বসে থেকেছে, যদি বাবার মুখ আর একবার দেখা যায়। একদিন সত্যিই দেখল, টিভির পর্দায় হঠাৎ বাবার মুখ ফুটে উঠল, রিমা, ভয় পেও না, আমি আছি, কিন্তু এই দুনিয়ার ওপারে। তারপর স্ক্রিন কালো হয়ে গেল। বছরের পর বছর কেটে গেল। রিমা বড় হলো, কিন্তু গ্রামের মানুষ ধীরে ধীরে দোকানটা এড়িয়ে চলতে শুরু করলো। লোকজন বলতো, তেলেভাজার দোকানে এখন খবর আসে ভবিষ্যতের। কেউ বলতো, ওখানে রাত 12টায় নির্মলবাবু খবর পড়েন। আবার কেউ দাবি করত, যে খবর ওখানে শোনা যায়, সেটা যার নামে আসে, সে আর বাঁচে না। রিমা সত্যিটা জানতে চেয়েছিল। সে আবার দোকানে ফিরে গেল, পুরনো টিভি চালু করলো। কিন্তু এবার টিভি শুধু তার নামটা বলল, রিমা চট্টোপাধ্যায়, আজ রাতেই শেষ খবর। সেই রাতেই বজ্রপাত হয়েছিল ভয়ঙ্করভাবে। পরদিন সকালে গ্রামের পুকুরে পাওয়া গেল রিমার জুতো, কিন্তু শরীর আর কোথাও পাওয়া গেল না। অরিন্দম স্তব্ধ। তাহলে তুমি? রিমা হালকা হাসল। আমি এই দুই দুনিয়ার মাঝে আটকে আছি। আমার বাবার আত্মা খবর পড়ে, আর আমি খবরের বিষয় হয়ে আছি। বাইরে হাওয়ার ঝড় আরো জোরে উঠল। বৃষ্টির জল জানলার কাছে ধাক্কা খাচ্ছে। রিমার কণ্ঠ ক্রমে মৃদু হয়ে আসছে। তুমি এসেছো বলেই কিছু বদলাতে পারে, অরিন্দম। দোকানের পেছনে এক জায়গা আছে, যেখানে সময় থেমে আছে। যদি সাহস থাকে, কাল রাতে ওখানে যেও। অরিন্দম কিছু বলতে গিয়েও থেমে গেল। বিদ্যুতের আলো এক ঝলক জ্বলে উঠল। আর জানলার বাইরে কেউ নেই, শুধু ভেজা কাছে অদ্ভুত আকারে লেখা, দুপুর 12টা, মধ্যরাত্রির আহ্বান। রাত প্রায় 12টা। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, টিক টিক টিক। অরিন্দম টেবিলে বসে আছে, চোখ তার জানলার দিকে। বাইরে হাওয়ার গতি অস্বাভাবিক, যেন কেউ চারদিক থেকে ফিসফিস করছে, যেও যেও। রিমার বলা কথাগুলো বারবার মনে পড়ছে। দোকানের পেছনে এক জায়গা আছে, যেখানে সময় থেমে আছে। তার মনে হচ্ছে কেউ যেন তাকে টানছে। দ্বিধা, ভয় আর কৌতূহল তিনে মিলে বুকের ভেতর এক অদ্ভুত ধুকপুকানি। অবশেষে সে একটা টর্চ আর রেকর্ডার নিয়ে বেরোলো। বৃষ্টির সাথে মেঘ, বৃষ্টি আর কুয়াশার রাত। চন্দনপুর তখন ঘুমিয়ে। কুকুরের ডাকও থেমে গেছে। রাস্তা পিচ্ছিল, হাওয়া গায়ে লাগলে মনে হয় বরফের মতো ঠান্ডা। অরিন্দম তেলেভাজার দোকানের সামনে এসে থামল। দোকানটা আজও বন্ধ, কিন্তু ভেতর থেকে টিমটিম করে আলো বেরোচ্ছে ফাঁক বলে। সে ভেতরে ঢুকলো। সব টিভি নিভে আছে, শুধু মাঝখানের পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটটা চালু। স্ক্রিনে ভেসে উঠছে ধোঁয়াটে ছবি। কোনো খবর নয়, শুধু একটাই দৃশ্য, দোকানের পেছনের দেয়ালে একটা ছোট দরজা। অরিন্দম তাকিয়ে থাকতেই টিভির দরজাটা স্ক্রিন থেকে মিলিয়ে গিয়ে বাস্তব দেয়ালে ফুটে উঠল। হাতে টর্চ নিয়ে সে এগোলো। দরজার গায়ে ধুলোর আস্তর, তবু মনে হচ্ছে ভেতর থেকে কেউ নিঃশ্বাস ফেলছে। দরজা ঠেলতেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে মুখে লাগলো। অন্ধকারের ভেতর থেকে ভেসে এল খবর পাঠের গলা। আজকের বিশেষ খবর, চন্দনপুরে সময় থেমে গেছে। এক আগন্তুক সেই সময়কে জাগাতে এসেছে। অরিন্দমের হাত কাঁপছে। রেকর্ডার চালু করলো, কিন্তু শব্দ আসছে না। কোথা থেকে এক মৃদু কণ্ঠ বলল, রেকর্ডারে নয়, মন দিয়ে শোনো। ম্যান্টেলপিস, ঘড়ি, পেছনের ঘর। ভেতরে এক অদ্ভুত জায়গা। মাটিতে ছড়ানো পুরনো টিভি, ক্যাথোড টিউব, তারের গুচ্ছ, ভাঙা রেডিও। দেয়ালে একটা বড় ক্যালেন্ডার ঝুলছে, তারিখ 13 আগস্ট 2007, যেদিন নির্মল চট্টোপাধ্যায় মারা গিয়েছিলেন। ঘড়ি তখনও 12টায় থেমে আছে। হঠাৎ টিভিগুলো একে একে জ্বলে উঠল। সব স্ক্রিনে দেখা যাচ্ছে রিমা। সে দাঁড়িয়ে আছে দোকানের মাঝখানে, চোখে আতঙ্ক। বাবা, আমি ভয় পাচ্ছি। তারপর বজ্রপাতের মতো গর্জে উঠল আরেকটা কণ্ঠ, খবর শেষ হয়নি, রিমা, সময় এখনো আমার হাতে। নির্মল চট্টোপাধ্যায়ের মুখ ফুটে উঠল স্ক্রিনে। অরিন্দমের হাত থেকে টর্চ পড়ে গেল। টিভির আলোয় দেখা গেল, দেয়ালের সব ছবি নড়ছে,
যেন বেঁচে গেছে। অরিন্দম চিৎকার করে উঠল, নির্মল বাবু, আপনি কেন থামছেন না? আপনার খবর আজও চলছে কেন? স্ক্রিনের মুখ হেসে উঠল, কারণ আমি সময়ের খবর পড়ি বাবু। এখানে মৃত্যু নেই, আছে শুধু সম্প্রচার। সব টিভি একসঙ্গে চিৎকার করে উঠল, আজকের খবর, অরিন্দম দত্ত আর ফিরবে না। অরিন্দম দৌড় দিল পেছনের দরজার দিকে, কিন্তু পেছনের পথটা এখন ঘুরে গেছে, যেন সময়ের পাকঘূর্ণি। দেয়াল ঘুরছে, ঘড়ি উল্টো দিক ঘুরছে, আর কানে বাজছে সংবাদ পাঠকের কণ্ঠ। ঠিক তখনই কোথা থেকে রিমার কণ্ঠ ভেসে এল, ভয় পেও না, বাইরে তাকাও। অরিন্দম তাকালো, দেখল ক্যালেন্ডারের তারিখ ধীরে ধীরে বদলে যাচ্ছে। 13 আগস্ট 2007, ডান দিকে পয়েন্ট করা তীর 10ই নভেম্বর 2025। ঘড়ি থেমে গেল, সব আলো নিভে গেল, শুধু এক মৃদু গলা, খবর শেষ নয়, এখন শুরু। সময়ের ফাঁদ। অরিন্দম ধীরে ধীরে চোখ খুলল, চারপাশ নিস্তব্ধ, মাটিতে সে শুয়ে আছে, চারদিক অন্ধকার, কিন্তু বাতাসে এক ধরনের পুরনো গন্ধ, যেন ধুলো, তেল আর জ্বলন্ত তারের মিশ্রণ। সে উঠে বসল, দেখল সামনে তেলেভাজার দোকানটা ঠিক আছে, কিন্তু কিছু আলাদা। দোকানের নামফলকে লেখা, নির্মলের তেলেভাজার দোকান। বাবলুর কোনো নাম নেই। রাস্তা জুড়ে ঘোড়ার গাড়ি চলছে, মানুষজন লণ্ঠন হাতে হাঁটছে। মোবাইল নেই, ইলেকট্রিক লাইট নেই। সে বুঝল এটা এখনকার চন্দনপুর নয়। অরিন্দম বুঝে গেল সে কোনোভাবে ফিরে গেছে অতীতে, 2007 সালের আগেও, হয়তো 1990 এর দশকে। মোমবাতি, অতীতের দোকান। দোকানের ভেতরে ঢুকতেই দেখা গেল নির্মল চট্টোপাধ্যায় নিজে বসে আছেন, সাদা পাঞ্জাবি, চোখে মোটা চশমা, হাতে স্ক্রু ড্রাইভার। টিভির সারি সারি সেটের সামনে ব্যস্ত হয়ে কাজ করছেন। অরিন্দম চুপচাপ দাঁড়িয়ে রইল। নির্মল হঠাৎ মুখ তুলে তাকালেন, কে তুমি? আমি সাংবাদিক, ভবিষ্যৎ থেকে এসেছি। নির্মল হেসে উঠলেন, ভবিষ্যৎ মানে কি জানো? শুধু খবরের সময় ফারাক। আমি প্রতিদিন খবর শুনি, কিন্তু যেটা সবাই কাল শুনবে। মানে? নির্মল উঠে টিভির দিকে ইঙ্গিত করলেন, এই দোকানটা শুধু যন্ত্রপাতি নয়, এটা সময়ের সঙ্গে কথা বলে। একটা পুরনো রেডিও টিউব আমি একবার ভুল করে এমনভাবে জুড়েছিলাম যে সিগন্যাল ভবিষ্যৎ থেকে আসে। প্রথমে বুঝিনি, কিন্তু একদিন খবর শুনলাম যেটা তখনও ঘটেনি। অরিন্দম স্তম্ভিত হয়ে শুনছে। নির্মল বললেন, সেই থেকে আমি প্রতিদিন রাত 12টায় খবর পড়তে শুরু করি, যা আগামী দিনে ঘটবে। কিন্তু এতে ভয়ঙ্কর কিছু ঘটেছিল, তাই না? নির্মল মুখ নিচু করলেন, হ্যাঁ, এক রাতে আমি খবর পড়ছিলাম। স্ক্রিনে এল, চন্দনপুরের এক দোকানে বিস্ফোরণ, দোকান মালিক নিহত। আর খবরটা পড়ছিলাম আমি নিজেই। তিনি নিঃশ্বাস নিলেন ধীরে ধীরে। আমি থামতে চেয়েছিলাম, কিন্তু যন্ত্রটা আমাকে থামতে দেয়নি। আমি হয়ে গেছিলাম সিগন্যালের অংশ। মৃত্যুর পরেও আমার কণ্ঠ বাজে, কারণ সময় আমায় ছাড়েনি। অরিন্দম কেঁপে উঠল, রিমা তোমার মেয়ে, তাই না? নির্মল মুখ তুললেন, চোখে জল। রিমা, ওরই কারণে আমি চেষ্টা করেছিলাম খবর বন্ধ করতে, কিন্তু যন্ত্রটা ওকে টেনে নিল। ও এখন দুই দুনিয়ার মাঝে আটকে আছে। তাহলে আমি কিভাবে এই অভিশাপ ভাঙব? নির্মল একটা পুরনো কাগজ এগিয়ে দিলেন, সার্কিটের আঁকা নকশা, তার চারপাশে অদ্ভুত প্রতীক। যদি এই সার্কিটটা উল্টে দাও, সময় উল্টো ঘুরবে, আর ওরা মুক্তি পাবে। অরিন্দম কাগজটা হাতে নিল। ঠিক তখনই দোকানের সব টিভি একসঙ্গে কেঁপে উঠল। স্ক্রিনে রিমার মুখ, চোখে আতঙ্ক। অরিন্দম, দ্রুত ফিরে যাও, সময় ফেটে যাচ্ছে। সব আলো নিভে গেল। অরিন্দমের চারপাশে আবার ঘূর্ণি তৈরি হলো। তারপর ধপ করে অন্ধকার, বেশি ভোল্টেজ আবার বর্তমান। সে হঠাৎ চোখ খুলল, ফিরে এসেছে 2025-এ। কিন্তু দোকানটা এখন আগুনে পুড়ছে। বাবলু কোথাও নেই, শুধু টিভির পর্দায় রিমার মুখ ভেসে উঠছে। শেষবারের মতো চেষ্টা করো, সার্কিটটা বদলাও, না হলে সময় চিরকাল আটকে থাকবে। অরিন্দম দৌড়ে ভেতরে ঢুকল, ধোয়ার মধ্যে হাতড়ে খুঁজে পেল সেই পুরনো সার্কিট। তার কাগজের নকশা অনুযায়ী তারগুলো উল্টে দিল। হঠাৎ এক ঝলক আলো, তারপর সাদা ফ্ল্যাশ। মনে হলো পুরো দোকানটাই ভেতরে ভেঙে পড়ল, কিন্তু আওয়াজ নেই, শুধু নিস্তব্ধতা। বাইরে এখন ভোর, সূর্যের আলো পুড়ে ধোয়া কাটছে। চন্দনপুরের মানুষ জেগে দেখল, দোকানের জায়গায় শুধু একটা পুরনো টিভি পড়ে আছে, পর্দায় এক লাইন লেখা,
খবর শেষ। অরিন্দম ধীরে ধীরে হেঁটে গেল রেল স্টেশনের দিকে। বৃষ্টির পর কাদায় তার পায়ের ছাপ মিলিয়ে যাচ্ছে। সে জানে না সে কিভাবে বেঁচে রইল, কিন্তু মনে এক শান্তি। হঠাৎ ট্রেনের জানালা দিয়ে সে তাকিয়ে দেখল, দূরে এক মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা পোশাকে, মুখে হালকা হাসি। রিমা। খবর শেষ নয়। ভোরের আলোয় চন্দনপুর যেন নতুন করে জেগে উঠেছে। দোকান নেই, আগুন নেই, শুধু একটা ভাঙা টিভি পড়ে আছে রাস্তার পাশে। অরিন্দম ট্রেনে বসে দূরে তাকিয়ে রইল, কিন্তু তার ভিতরটা শান্ত নয়। রিমাকে সে দেখেছে, কিন্তু ও কি সত্যিই মুক্তি পেয়েছে? ট্রেনটা যখন ঝিমিয়ে চলেছে গ্রামের ধানক্ষেত পেরিয়ে, হঠাৎ একটা শব্দ, খড়রড়। অরিন্দম চমকে তাকালো। ট্রেনের কামরার কোণে একটা পুরনো টিভি বসানো, তার পর্দা ঝিলমিল করছে। কোনো সংযোগ নেই, কোনো বিদ্যুৎ নেই, তবু স্ক্রিনে কিছু লেখা উঠছে। চন্দনপুরে অগ্নিকাণ্ডে মৃত সাংবাদিক অরিন্দম সেন। অরিন্দমের বুকের ভেতর বরফের মতো ঠান্ডা কিছু নেমে গেল। সে নিজের হাতের দিকে তাকালো। চামড়ার নিচে হালকা আলো দপদপ করছে, যেন কোনো সিগন্যাল বইছে শরীরের ভেতর দিয়ে। না, আমি তো বেঁচে আছি। ঠিক তখনই পেছনের কামরায় এক বাচ্চা মেয়ের হাসির শব্দ। অরিন্দম ধীরে ধীরে ঘুরে দেখল, একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে পুরনো টেলিভিশনের রিমোট। তুমি কে? মেয়েটা হেসে বলল, বাবা বলেছেন খবর শেষ হয়নি, সময় আবার শুরু হবে। পর্দাটা এক ঝলকে নিভে গেল, আলো নিভে কামরাটা অন্ধকার হয়ে গেল। ট্রেনের গতি বেড়ে গেল অস্বাভাবিকভাবে, যেন রেললাইন ভেঙে সময়ের ভেতর ঢুকে যাচ্ছে। অরিন্দম বুঝল, সময়ের ফাঁদ সত্যিই পুরোপুরি ভাঙেনি। নির্মলের সার্কিট হয়তো উল্টো ঘুরেছে, কিন্তু কিছু একটার পথ খুলে দিয়েছে অন্য দিকের জগতে। বাইরে তখন কালো মেঘ জমেছে। রিমার কণ্ঠ শোনা গেল হাওয়ার ভেতর দিয়ে, অরিন্দম, আমি মুক্তি পেয়েছি, কিন্তু তুমি? অরিন্দম চিৎকার করে উঠল, আমি ফিরে আসব। কিন্তু শব্দ হারিয়ে গেল গর্জনের ভেতর। ট্রেনের জানালায় নিজের প্রতিবিম্বে সে দেখতে পেল, তার মুখটা ধীরে ধীরে টিভির পর্দার মতো ফেটে যাচ্ছে, ভেতরে নীল আলো ঝলকাচ্ছে। সেই দিনটার পর থেকে কেউ অরিন্দমকে দেখেনি, কিন্তু চন্দনপুরে প্রতি পূর্ণিমার রাতে গ্রামের টিভিগুলো হঠাৎ নিজে নিজে চালু হয়ে যায়। সব স্ক্রিনে একই মুখ, একজন মানুষ খবর পড়ছে শান্ত গলায়। আজকের বিশেষ খবর, চন্দনপুরের সময় এখনো চলছে। সময়ের বাইরে রাত 12:05 আগে। চন্দনপুর আবার কুয়াশায় ঢেকে গেছে। রেললাইন নিস্তব্ধ, দোকানের জায়গায় এখনো ছাই আর জ্বালামো গন্ধ। তবু হঠাৎ বাতাসে কাঁপুনি, মনে হলো কেউ যেন দূরে থেকে ফিসফিস করছে। খবর শুরু হতে চলেছে। দূরের একটা পুরনো বাড়ির ঘরে টেলিভিশনটা নিজে থেকে জ্বলে উঠল। বিদ্যুৎ নেই, কিন্তু স্ক্রিনে ভেসে উঠল সেই মুখ, অরিন্দম সেন। চোখে ভয় নেই, কেবল শূন্যতা। তার কণ্ঠ গভীর, যান্ত্রিক। আজকের প্রধান খবর, সময় থেমে গেছে। চন্দনপুরে আর কোনো আগামীকাল নেই। মোমবাতি, দ্বিতীয় জন্ম। দূরে বৃষ্টির মধ্যে রিমা হাঁটছে। সে জানে না কোথায় যাচ্ছে, শুধু অনুভব করছে। অরিন্দমের কণ্ঠ হাওয়ার মধ্যে ভেসে আসছে, যেন ও এখনো বেঁচে আছে কোথাও। রিমা থেমে তাকালো। সামনে এক ক্ষীণ আলো, পুরনো টিভির নীল পর্দা জ্বলছে। সে কাছে গেল, পর্দায় দেখল অরিন্দম। রিমা, তুমি পারবে আমাকে ফিরিয়ে আনতে? কিভাবে? নির্মলের সার্কিটটা শেষবারের মতো চালু করো। আমার শরীর সময়ের মধ্যে আটকে আছে, কিন্তু তোমার হৃদয় এখনো বাস্তবের সঙ্গে যুক্ত। রিমার চোখে জল। তুমি জানো এতে কি হবে? আমি হয়তো বাঁচব না। অরিন্দম হাসল। ভালোবাসা কখনো মৃত্যুকে ভয় পায় না। রিমা কাপা হাতে টিভির পাশে রাখা পুরনো যন্ত্রটা জোড়া লাগাতে লাগলো। বাইরে বজ্রপাত, বৃষ্টি, ঝড়। মনে হলো আকাশ নিজেই প্রতিবাদ করছে। বেশি ভোল্টেজ, সময় ভাঙার মুহূর্ত। যেই মুহূর্তে রিমা সুইচ টিপল, চারদিক আলোয় ভরে গেল। পুরো গ্রাম এক সাদা আলোয় ডুবে গেল। সব ঘড়ি থেমে গেল 12টায়। টিভির পর্দায় দেখা গেল নির্মল, অরিন্দম আর রিমা, তিনজনের মুখ একসঙ্গে। নির্মল বললেন, সময় থেমে গেছে, এখন তুমি ঠিক করবে কোন দিক চলবে। রিমা চোখ বন্ধ করে বলল, আমি চাই সব শেষ হোক, কেউ আর আটকে না থাকুক। এক মুহূর্তের মধ্যে পর্দা কেঁপে উঠল, তারপর ফেটে গেল। এক প্রচণ্ড শব্দ, তারপর নিস্তব্ধতা। সূর্যোদয়, শেষ সকাল। পরদিন সকাল। চন্দনপুরের মানুষ অবাক হয়ে দেখল,
বছরের পর বছর পর প্রথমবার সূর্য উঠেছে স্বাভাবিকভাবে। কোনো টিভি নিজের থেকে চলছে না, কোনো অদ্ভুত আওয়াজ নেই, শুধু এক জায়গায়, দোকানের পুরনো জায়গায় একটা ছোট গাছ গজিয়েছে। গাছটার পাতায় হালকা নীল আলো ঝিলমিল করছে। লোকেরা বলে, রাতের বেলায় যখন হাওয়া বইতে থাকে তখন টেলিভিশনের শব্দের মতো হালকা গুঞ্জন শোনা যায়। খবর শেষ, কিন্তু ভালোবাসা এখনো চলছে। মোমবাতি শেষ কথা। বছর কয়েক পরে এক নতুন সাংবাদিক এলো চন্দনপুরে। সে শুনল পুরনো কাহিনী, দোকানের নাম, অরিন্দমের গল্প। কৌতূহলবশত সে গাছটার ছবি তুলল মোবাইলে। ছবিটা খুলতেই তার ফোনের স্ক্রিন কাঁপল। স্ক্রিনে লেখা উঠল, চন্দনপুর থেকে সরাসরি সম্প্রচার, আর ব্যাকগ্রাউন্ডে এক পরিচিত কণ্ঠ। আজকের বিশেষ খবর, সময় আবার শুরু হয়েছে। দুটি সমাপ্তি, কিন্তু হয়তো পুরোপুরি নয়। গল্পটি কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।